যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা পাত্র অনুসারে প্রথমে জ্ঞাপন করি। এরপর বলি যে এরকম একটা মহতী সভায় আপনারা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে মত বিনিময়ের সুযোগ দিয়েছেন, এতে আমি যথেষ্ট সম্মানিত বোধ করছি। আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইনের ভাষায় যেভাবে ক্যাভিয়েট করা হয়, আমি সেরকম একটা ক্যাভিয়েট রেখে দিতে চাইছি। যে বিষয় নিয়ে আমি বলতে যাচ্ছি, এই বিষয়ে আলাদা করে কোনো গবেষণা আমার নেই, তাই এই বিষয়ে বলার জন্য আমি কতটা যোগ্য সেটা নিয়েও আমি সন্দিহান। শুধু এইটুকু আমার ভরসা যে বিগত ৪৪ বছর ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে আছি, পঠন পাঠনের সঙ্গে আছি, সেই অভিজ্ঞতা নিয়েই এরকম একটা দুঃসাহসে ব্রতী হয়েছি। আপনারা যারা এখানে আছেন তাদের অনেকেরই এ ধরনের অভিজ্ঞতা রয়েছে। অতএব এটা মত বিনিময়। আমার কথাগুলো শিরোধার্য বা বেদবাক্য মনে করার কোনো কারণ নেই। আপনাদের বিবেচনার জন্য কিছু কথা এখানে কেবলমাত্র আমি পেশ করছি। ভুল ত্রুটি থাকলে আপনারা নিজ গুণে নিশ্চয়ই মার্জনা করে নেবেন, সে ভরসা আমার রয়েছে। যে বিষয় আপনারা নির্ধারণ করেছেন সেই বিষয়টা হচ্ছে জয়ফুল লার্নিং। আমরা বাংলা করেছি আনন্দময় শিক্ষা। প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টসের কথা আমরা বলেছি। আমরা সবাই জানি শিক্ষাকে আনন্দময় করে তোলার জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হয়, প্রতিনিয়ত অসংখ্য ধরনের সমস্যার মুখোমুখি আমাদের হতে হয়। সেই সমস্যাগুলোকে আমাদের চিহ্নিত করেই এগোতে হয়। আমরা সম্ভাবনার যে আলোকবর্তিকা সেটাকে খুঁজে পেতে চাই। তাই বিষয়টার শিরোনাম এভাবেই নির্ধারিত, আনন্দময় শিক্ষা, সমস্যা ও সম্ভাবনা। প্রথমে আমি ইন্ট্রোডাক্টরি রিমার্কসে আবার কিছু কথা বলে রাখতে চাই। সকলেই জানেন ইটস অ্যান ওল্ড সাবজেক্ট উইথ নিউ সিগনিফিক্যান্স। এটা অনেক পুরনো বিষয়। পঠন পাঠনের আদি যুগ থেকেই এই প্রশ্নটা আমাদের চিন্তাবিদদের, বিদগ্ধজনেদের, এমনকি যারা এই প্রক্রিয়ার আমরা অংশীদার তাদেরকে ভাবিয়েছে। ব্যাখ্যা নিষ্প্রয়োজন, অনেক কথা আমাদের বলতে হবে, তাই সংক্ষেপেই বলবো যে এই সমস্যাটা যে কতটা পুরানো, কতটা গভীর আপনারা সবাই জানেন, কিন্তু আমার মনে করিয়ে দেওয়া ইটস অ্যান ওল্ড সাবজেক্ট উইথ নিউ সিগনিফিক্যান্স। সময়ের হাত ধরে সমস্যাটা প্রকৃতি বদলায়। আজকের দিনে এসে এই বদলটা বোধ হয় আমাদের অনেকটাই নাড়া দেয়, কারণ আমরা একটা আইসিটি রিভলিউশনের যুগে আমরা পথ চলছি। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, ডিজিটাল লার্নিং এর কথাটাকে আমাদের সামনে এনে দান করিয়েছে। আজকের সময়ে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে আমাদের দেশেও নতুন করে আমাদের ভাবনার মধ্যে ঠেলে দিয়েছে নতুন শিক্ষানীতি আমাদের সামনে আছে, যেখানে ডিজিটাল লার্নিং এর কথা বড় আকারে বলা হয়েছে। অতএব আমরা সবাই এটাকে বুঝতে পারছি যে বিষয়টা পুরনো, কিন্তু তার নতুনতর তাৎপর্য which are unfolding before our eyes at every day, at every moment, সেইটা মনে রেখে আমাদের আলোচনা করতে হবে। আমাদের দ্বিতীয় যে কথাটা মনে রাখতে হবে সে কথাটা হচ্ছে যে এই বিষয়টাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দেখা যাবে না। It is an issue related both to the theory and practice of education. শিক্ষা তত্ত্ব নিয়ে যারা চিন্তা ভাবনা করেছেন
তাদের কাছে এটা যেমন গভীর একটা সমস্যার বিষয়, একটা আলোচনার বিষয়, তেমনি আমরা যারা প্রেটি টিচার্স, হোয়াট দ্য প্র্যাকটিশনার্স ইন ফ্যাক্ট, তাদেরকেও প্রতি মুহূর্তে আমাদের এই সমস্যাগুলো আন্দোলিত করছে। তাই এটা শুধু তত্ত্বের ব্যাপার বা এটা শুধু ব্যবহারিক বা প্রায়োগিক একটা বিষয়, এভাবে একে আলাদা করা যাবে না। ইউনিটি অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তার ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আমাদের দেখতে হবে তত্ত্ব এবং বাস্তব দুদিক থেকেই সমস্যাটাকে আমাদের গ্ল্যান্স করতে হবে। সমস্যা এত বড় একটা বিষয়, এরকম একটা সভাতে তো দূরের কথা, একটা জীবনেও গ্ল্যান্স করতে পারবো কি? একটা কম্প্রিহেন্সিভ একটা বিষয়, তার কত না দিক রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম। আমার প্রতিটি কথা নিয়ে বোধহয় একটা করে সেমিনার হতে পারে। তাহলে আমরা কোথায় নিজেদের বাঁধব? প্রবলেম অফ ডিলিমিটেশন। আপনারা জানেন যে কোনো গবেষণার ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাউ টু ডিলিমিট মাইসেলফ, আমার সীমারেখাটা কোথায় টানবো। তো কোন সীমার বাঁধনে আমাদের আজকের বিষয়কে বেঁধে ফেলা, এটাই বোধহয় সব থেকে বড় সমস্যা। এই সমস্যা মনে রেখেই আমাদের আলোচনাটা করতে হবে এবং এই সমস্যার সাথেই জড়িত, আমি জানি না ঠিক, কিন্তু আমার বিশ্বাস এখানে তার প্রতিফলন রয়েছে। শিক্ষার কোন স্তরে আমরা জড়িয়ে আছি? কেউ প্রাথমিক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে জড়িয়ে আছে, তার কাছে সমস্যাটা কিন্তু নিচে তলার নয়, সব থেকে বড়। আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতায় বলে যে ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শেখানোটা সব থেকে কঠিন কাজ। অতএব আনন্দময় শিক্ষার নিয়ে আলোচনা, এটা আমরা কোথায় বাঁধবো, নিজেদের লেভেলটা কোথায়, ফ্রম কেজি টু পিজি, সব জায়গাতেই এই সমস্যাটা আলাদা আলাদা, পৃথক পৃথক। তাই লেভেল নিয়েও আমাদের একটু বোধহয় ভাবতে হয়। টেক্সট অ্যান্ড দ্য কনটেক্সট। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ানোয় অভ্যস্ত, আমাদেরকে গাল ভরা তত্ত্ব কথা বলতে বললে আমরা ওস্তাদ। একটু নিজেকে গালাগালি দেওয়া সোজা বলে আমি এভাবে বলছি, কেউ যদি ভিন্ন মত হন আমাকে মাফ করবেন। কিন্তু ফসল দেখবি তো খেতে চল। কোন জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, তাহলে শুধু টেক্সটটা দেখলে হয় না, তার কনটেক্সটটা দেখতে হয়, তার প্রেক্ষিত। লেখাপড়া এভাবে হওয়া উচিত। আমার সীমাবদ্ধ জ্ঞানে আমি সারমান দিতে পারি, কিন্তু আপনারা যারা ছেলে মেয়েদের নিয়ে কাজ কারবার করছেন, কাজটা কতটা কঠিন তারা প্রতিদিন হাড়ে হাড়ে বুঝছেন। তাই কনটেক্সটটাকে বাদ দিয়ে শুধু টেক্সটের আলোচনা নয়, তার জন্যই কনটেক্সটের কথা বলতে গেলেই লার্নিং এনভায়রনমেন্টের কথা আসে। কতটা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট আপনি পাচ্ছেন, এ কথাটা আসে। আমাদের শিক্ষাকর্তারা সরকারি খরচে বিদেশে যাবেন, ভালো ভালো জিনিস দেখে আসবেন, শিক্ষানীতি প্রণয়ন করবেন, বলে দেবেন। তার রূপায়ণ যেখানে হবে সেখানে কি ধরনের পরিকাঠামো আছে সেটা চিন্তা করা যায় না। গ্যাপ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস আমাদের বোধ করি বড় পীড়া দেয়। তাই আমি গৌরচন্দ্রিকা আর করছি না, আমি শুধু আমার টার্গেট অডিয়েন্সটাকে বুঝে নিতে চাইছি। হোয়াট টু টিউন মাইসেলফ, নিজেকে কোথায় বাঁধবো সেইটাকে বুঝে নিতে চাইছি। তাই প্রথমে একগুচ্ছ সমস্যার কথা আপনাদের সামনে আমি নিবেদন করলাম। নেক্সট, তো এইখানে দাঁড়িয়ে কিছু কনসেপ্ট বা ধারণাগত কিছু বিষয় আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার। জয়ফুল লার্নিং, জানেন এমন অনেক শব্দ আছে আমরা সবাই জানি, কিন্তু ডিফাইন করতে বললে আমরা ভাম্বল করি। হাউ টু ডিফাইন ইট, জানি না এমন কেউ নেই। আনন্দ কাকে বলে?
জানি না তো এমন কেউ নেই, কিন্তু ঠিক কেমন ভাবে বলবো, আমি বলার চেষ্টা করেছি এটা হচ্ছে মনের একটা অবস্থা, স্টেট অফ মাইন্ড, এ সেন্স অফ মাইন্ড, আর এ ওয়ে অফ থিঙ্কিং। সেটা কেমন হবে? সেন্স অফ প্যাশন, সেন্স অফ এনথুজিয়াজম, যা আমাকে আনন্দ দেবে। তো এটাই আমি বলছি, আর অ্যাটিটিউড অফ কনস্ট্যান্ট ইনার হ্যাপিনেস। ইনার হ্যাপিনেস কখন আসে? আউট অফ ডিস্যাটিসফ্যাকশন or out of satisfaction. Whenever I can satisfy myself, I got joyous. তাহলে এই যে একটা ফিলিং, একটা অনুভব, একটা অনুভূতি, যাকে সবসময় ভাষায় প্রকাশ করা বেশ কঠিন হয়ে পড়ে, আনন্দ হচ্ছে আমাদের এমনতর এক অনুভব যা আমাকে তৃপ্তি দেয়, আমার মধ্যে একটা পরিতৃপ্তি বোধ আমাকে উদ্দীপিত করে, এনথিউজ করে। এইরকম একটা মানসিক যে অনুভবকেই আমরা বলছি। তাহলে জয়ফুল লার্নিং, শেখার আনন্দ। শেখার আনন্দটাকে আমি যদি টেনে নিয়ে গিয়ে বলি, শেখাটাকে উপভোগ করার আনন্দ। আমি যদি তাকে আরেকটু টেনে নিয়ে গিয়ে বলি, আবিষ্কারের আনন্দ। ওই যে একটা খুব চলতি কথা আমাদের ছেলেবেলায় খুব বলা হতো, ইউরেকা আই ফাউন্ড, যে একটা কিছু নতুন কিছু একটা আমি পেয়ে গেছি আমার শেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তাহলে এর মধ্যে যে বিষয়গুলো অন্তর্নিহিত রয়েছে, প্যাসিভ লার্নিং এর মধ্যে এরকম কোনো একটা পরিতৃপ্তি বোধ থাকে না। তাহলে এটা হচ্ছে একটা শিখন প্রক্রিয়ার একটা সক্রিয়তার দিক, যে সক্রিয়তাটা অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত স্তরে অনুভব করা যায়, এবং যে প্রক্রিয়ার মধ্যে আমার সাফল্য সূচিত করে এবং যার মধ্যে দিয়ে আমি একটা তৃপ্তি লাভ করি। তা এর সাথে তাহলে মোড অফ লার্নিং এর একটা বড় জায়গা আছে, যে হাউ টু টিচ, হোয়াট টু টিচ তো আছেই, হাউ টু টিচের প্রশ্ন এখানে আছে। তা আমি একটু সময় সংক্ষেপ করার জন্যই একটু জাম্প করব। তা সেটা হচ্ছে এই হাউ টু টিচের প্রশ্নে আমরা অনেকেই আছি আমাদের ছাত্রছাত্রীকে পাঠ প্রক্রিয়ায় যুক্ত করার ব্যাপারে তত বেশি আগ্রহ দেখাই না। একটা তাত্ত্বিক কথা এখানে বলতেই হয়, বিশেষ করে আমাদের প্রাচীন ভারতের শিক্ষা ভাবনার মধ্যে এরকম একটা সীমাবদ্ধতা, ইতিবাচক অনেক কিছু ছিল, আমি সেই আলোচনায় যাচ্ছি না, শিক্ষা দর্শনের বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু একটা কথা বলা হতো পূর্ণ কুম্ভ এবং শূন্য কুম্ভের তত্ত্ব। শিক্ষক মহাশয় পূর্ণ কুম্ভের প্রতীক, ছাত্রছাত্রীরা শূন্য কুম্ভ। শিক্ষক মশাই তার পূর্ণ কুম্ভ দিক থেকে জ্ঞানরাজি উজাড় করে দিয়ে ছাত্রছাত্রীর শূন্য কুম্ভকে পরিপূর্ণ করে দেবে। An excellent idea, but limitation is also very, very high. কেন? কে বলেছে ছাত্রছাত্রীরা শূন্য কুম্ভ? শিক্ষাটা কি শুধু পাঠ্যক্রম ভিত্তিক? শিক্ষাটা কি কিছু শুধু ওই ক্লাস ভিত্তিক? তা তো নয়। শিক্ষা কবে শুরু হয়? জন্মের দিন থেকে শুরু হয়, মাতৃক্রমে শুরু হয়, কম বেশি প্রশ্ন নয়। শিক্ষা একটা প্রক্রিয়া। তাহলে যেদিন একটি শিশু ভূমিষ্ঠ হয় সেদিন থেকে তার শিক্ষা শুরু হয়, চলে কতদিন? ইটস আ লাইফ লং প্রসেস আমরা বলেছি। আর যত দিন যাচ্ছে তত আমরা বুঝতে শিখছি আমাদের এই পরিণত বয়সে এসে যে আইকিউ, আজকের ছেলে মেয়েদের আইকিউ কিন্তু অনেক বেশি। আমি 25 বছর চাকরি করার পর কম্পিউটারে হাত দিয়ে ছুঁয়ে দেখেছি।
আর আজকে যে শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে সে জ্ঞান হওয়ার আগে থেকে কম্পিউটারে কিবোর্ডে খেলা করছে। আমার একটু গল্প বাগিসাছি, মজার কথা বলতে মনে হলো সময়ের ব্যাপারটা মাথায় রেখে। আমার একজন সিনিয়র কলিগ, যিনি এখন আমার ছেড়ে দেওয়া চেয়ারে বসেন, তিনি আমাকে বলতেন, স্যার আপনি যতই হাইটেক হন আপনি আমার সাথে পারবেন না। তিনি দেখতেন যে দিনের মধ্যে 5-6 ঘন্টা আমি কম্পিউটার নিয়ে খেলা করছি, তাই তিনি এটা বলতেন। তিনি কিন্তু সত্যি সত্যি যথেষ্ট এক্সপার্ট, হতে পারেন তিনি আমার অনেক জুনিয়র। তা আমি তখন মজা করে বলতাম, তুমিও আমার নাতির সঙ্গে পারবে না। তখন আপনার নাতি কম্পিউটার জানে? আমরা দেখো ভাই, জানে কথা বলবো না, কিন্তু ওর জ্ঞান হওয়ার পর থেকে আমার পিসিটা ওর খেলার বিষয় হয়ে গেছে। তো এখন প্রশ্নটা হচ্ছে, ও কতটা জানে বা না জানে সেটা নিয়ে মূল্যায়ন করছি না। বিষয়টা হচ্ছে ওর এক্সপোজার টু কম্পিউটার, এটা ওর জ্ঞান হওয়ার সময় থেকেই শুরু হয়ে গেল। আমাদের ছাত্র জীবনে জেরক্স কি আমরা জানতাম না, আমাদের ছাত্র জীবনে টেলিভিশন কি আমরা জানতাম না, ট্রানজিস্টারকে চোখের সামনে আসতে দেখেছি। ওরা জন্ম থেকে এগুলো দেখছে, অতএব ওদের শূন্যকুম্ভ বলবেন কি করে? আমি যখন আমার মোবাইল ফোনটা নিয়ে ঠেকে যাই, তখন আমার নাতি ঠিক করে দেয়, ওদের শূন্যকুম্ভ বলবেন কি করে? তাহলে ওয়ান ওয়ে কমিউনিকেশনের যে তত্ত্ব, তা যতই ভালো শোনার, যতই মহৎ শোনার, আমাদের কিন্তু পরিস্থিতি বলছে তার থেকে সরে আসতে হবে। এডুকেশন ইজ এ টু-ওয়ে প্রসেস। রবীন্দ্রনাথকে মনে করে বলতে হবে, দিলে আর নিবে, মেলালে মিলিবে যাবে না। তাহলে এডুকেশন টু-ওয়ে প্রসেস। আমি আবার প্রশ্ন করছি, এডুকেশন কি সত্যি টু-ওয়ে প্রসেস? না, ইটস রাদার এ থ্রি-ওয়ে প্রসেস। কোন পরিবেশের মধ্যে দাঁড়িয়ে টিচিং লার্নিং প্রসেসটা চলছে? তাহলে লার্জার কোশ্চেন অফ এডুকেশনাল এনভায়রনমেন্ট, infrastructural issues are related to it. পরিবেশ ইন্টারঅ্যাক্ট করছে আমার সঙ্গে প্রতিনিয়ত। তাহলে এটা ওয়ান ওয়ে না টু ওয়ে না থ্রি ওয়ে, আমাকে ভাবতে হবে, আমাকে বুঝতে হবে। তো এইটা যদি আমরা না বুঝি, তাহলে প্রসেস অফ লার্নিং, যে প্রক্রিয়ার মধ্যে শিক্ষাকে আনন্দ ঘন করে তোলা যায়, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারবো না। এটাকেই আমি বলছি যে মোড অফ লার্নিং। ছাত্রছাত্রীকে সুযোগ দিতে হবে, দে আর টু গিভ দ্য অপরচুনিটি টু এক্সপ্রেস দেয়ার ইমোশন অফ সারপ্রাইজ ইন ডিলাইটফুল ওয়েজ, যাতে তারা রিয়াক্ট করতে পারে, যাতে তারা তাদের যে অনুভব তাদের ব্যক্ত করতে পারে। দে ক্যান নার্চার দেয়ার কিউরিওসিটি, তাদের যে কৌতূহল সেটাকে তারা লালন করতে পারে, এবং মিনিংফুলি টিচিং লার্নিং প্রসেসে তারা যাতে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাহলে এই জায়গাটা আমাদের দরকার। উল্টোভাবে বলা যায়, যে পরিবেশে আমাদের শিক্ষালয়ে লেখাপড়া চলে, আমরা যে পরিবেশটা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, সেখানটা কি এই ধরনের পঠন পাঠনের খুব অনুকূল? আমি ভাবতে বলবো, সিদ্ধান্তমূলক কিছু বলার অধিকার নেই। তাহলে এই জায়গাটায় আমি যে জায়গাটা বড় করতে চাইছি আনন্দময় শিক্ষার আলোচনায়, সেটা হচ্ছে এনজয়িং ইন দ্য প্রসেস অফ লার্নিং। শিক্ষাদানের প্রক্রিয়াকে উপভোগ করার মতো অবস্থায় যদি আমরা আনতে পারি, তবেই আমরা হ্যাপি লার্নিং এর কনসেপ্ট, সেই কনসেপ্টকে আমরা ছুঁতে পারবো। অ্যাচিভিং সামথিং আফটার ডুইং, অর্থাৎ শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা যদি ছাত্রছাত্রীকে এই ফিলিংটা দিতে পারি যে আমি কিছু পেলাম, তবেই আমাদের এই প্রক্রিয়াটা এগোবে। তা এইখানে এসেই আমরা
বলতে চাই এই কাজটাও কিন্তু বহুমাত্রিক। শুধু আমি পরিকাঠামো পেলাম না বা শুধুমাত্র লার্নিং এনভায়রনমেন্ট নেই, কি করব স্যার, এটা বললে আমাদের দায়িত্ব শেষ হয় না। পরিকাঠামোগত প্রশ্ন যেমন আছে, তেমনি উপযুক্ত শিক্ষক গড়ে তোলার প্রশ্নটাও আছে। তা এই উপযুক্ত শিক্ষক গড়ে তোলার প্রশ্নটা পরিবেশ নির্ভর হলেও আমাদেরও কিছু বাড়তি দায়িত্বের ব্যাপার আছে। আমার এক প্রিয় ছাত্র, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, সফল শিক্ষক বলেই আমি জানি, একটা প্রসঙ্গে গত সপ্তাহে আমি গিয়েছিলাম মেদিনীপুরে। তিনি আমাকে বললেন, স্যার আপনাদের সাথে আমাদের একটা জেনারেশন গ্যাপ আছে, এটা মনে রাখবেন। আমি কি, আপনারা স্যার টিচার বাই ইমোশন, আমরা তো টিচার বাই প্রফেশন। আমি তাকে এক ধমক দিলাম এই বয়সেও। তা আমি বললাম, এই কথা কেন বলছো? এটা সবসময় ঠিক না। এটা একটা মানসিকতার প্রশ্ন, পেশা হিসাবে, জীবিকা হিসাবে তুমি শিক্ষকতাকে নিয়েছো, এটা খুব ভালো কথা, কিন্তু how can you think that it is divorced from your emotion? তাহলে এই যে ইমোশনের কথাটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এক্সিস্টিং এনভায়রনমেন্টটাকেও যতখানি সম্ভব আমরা ব্যবহার করতে পারি। শুধু এটা মনে রাখা বোধহয় যথেষ্ট। বেতের দিন নিয়ে আমি কিছু বলছি না, কারণ সেদিনটা অনেকটা আমরা পার হয়ে এসেছি, মাস্টারমশাইদের বেত, সেটা পার হয়ে এসেছি। কিন্তু ক্যান উই গো বিয়ন্ড দ্য চকটক মেথডোলজি? এটা কিন্তু অনেকটা বড়। আমরা এখনো কি চকটকে আটকে নেই? তাহলে এই চকটকের জায়গা থেকে শিক্ষা বিজ্ঞানের যে নূতনতর যে উদ্ভাবন, সেই জায়গায় আমরা কতটা যেতে পারছি, সেটা একটা বড় প্রশ্ন। আবার শাসকদের কাছেও তেমনি প্রশ্ন থাকে যে নতুন যে সমস্ত কলাকৌশলের উদ্ভাবন ঘটছে, সেগুলোকে পার্কোলেট করার ক্ষেত্রে কতটা ব্যবস্থাপনা আছে। আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো বা রিফ্রেশার কোর্সের প্রোগ্রামগুলো, সেগুলো কি শুধু আমাদের কদিন আউটিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে, নাকি নতুন কিছু আমাদের দেওয়ার চেষ্টা করছে? এগুলো নিয়েই আমাদের সামগ্রিক আলোচনার রূপরেখা, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, এই বিষয়ে কোনো ফ্রুটফুল কন্ট্রিবিউশন যদি আমাদের করতে হয়, we have to go back to our teachers, teacher of the teachers, the great educational thinkers, আমাদের মহান শিক্ষকেরা, তারা আমাদের কিছু দিগদর্শন দিয়েছেন। সেই দিগদর্শনটাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। যদিও আমি একটু কট্টরপন্থী, আমি মনীষীদের প্রতি অবিমিশ্র শ্রদ্ধায়, পরিবর্তনশীলতাকে অস্বীকার করতে রাজি নই। তাই গান্ধীজি আজকের দিনে থাকলে কি বলতেন, সেটাও আমাকে ভাবতে হয়। বিবেকানন্দ আজকের দিনে থাকলে কি বলতেন, সেটা আমাকে ভাবতে হয়। রবীন্দ্রনাথ আজকে থাকলে কি বলতেন। তবু তাদের ভাবনার মধ্যে যে কালজয়ী যে উপাদানগুলো আছে, সেগুলোকে বিস্তৃত হলে তাহলেও আমি এগোতে পারবো না। তা আমরা আজকের এই আলোচনায় এদের এক একজনকে নিয়ে তো এক একটা বড় সেমিনার হতে পারে। আমি একদম যাচ্ছি না, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যে ডেভেলপমেন্ট ফ্রম উইদিন, ভিতর থেকে ছাত্রকে বা শিক্ষানবিশ বা শিক্ষার্থীকে জাগিয়ে তোলার যে কাজ, যে কথা রুশো আমাদের বলেছেন অনেক দিন আগে, যা রুশো, তার কথা আমাদের নতুন করে মনে করতে হবে। বিবেকানন্দের ম্যানিফেস্টেশন অফ পারফেকশনের কথা আমরা কে না জানি, যে শিক্ষাকে বাইরে থেকে প্রজেক্ট করার বিষয় নয়। আমার মধ্যে যে অনন্ত সম্ভাবনা রয়েছে, সেই অনন্ত সম্ভাবনাকে উস্কে দেওয়া, তাকে প্রকাশ ঘটানো, এটাই তো আমাদের লেখাপড়ার কাজ। গান্ধীজির নৈতালিমের কথা,
এগুলোকে আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক হিসেবে আমরা যদি স্মরণ না করি, তাহলে জয়ফুল এডুকেশনের ধারণাটাই আমাদের অনায়ত্ত থেকে যাবে। আমাদের সেখানটা যাওয়া দরকার। আমি যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি আপনারা যারা এখানে আছেন সকলেই কম বেশি জানেন। আমি শুধু রবীন্দ্রনাথকে নিয়ে 2-3টে কথা বলবো। তো আমরা সবাই জানি যে টেগোর ওয়াজ ওয়ান অফ আওয়ার গ্রেট টিচার্স। প্রথাগত শিক্ষায় তার অবস্থান কোথায় ছিল এসব নিয়েও আমরা অনেক কথা জানি। আমি সেসবের পুনরাবৃত্তি করছি না। আমি শুধু বলছি যে শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের সিরিজ অফ রাইটিংস আছে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে সেগুলো না পড়লে বোধহয় ঠিক নিজেকে শিক্ষক হিসেবে দাঁড় করানোই যায়। সে ছাত্রদের প্রতি সম্ভাষণের কথা বলুন, শিক্ষার বাহনের কথা বলুন, শিক্ষার হেরফেরের কথা বলুন, আমাদের বোধহয় একবার পড়লে হয় না, বারবার পড়তে হয়, রিক্যাপিচুলেট করতে হয়। আজকের দিনে দাঁড়িয়েও এগুলো খুব বড়। কারণ আজকের আলোচনায় রবীন্দ্রনাথকে আমায় আনতে হবে এই জন্যে যে সামগ্রিকভাবে রবীন্দ্রনাথকে ধরতে গেলে আজকের আলোচনার কথায় আছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমার রবীন্দ্রনাথের উপর বইতে আমি বাক্যটা লিখেছি যে এক কথায় প্রকাশ করো বলে একটা ব্যাপার আমরা দিয়ে থাকি। গান্ধীজিকে যদি একটি শব্দে প্রকাশ করতে বলেন, সে শব্দটা কি? গান্ধীর ভাবনাকে যদি এক কথায় একটা শব্দে প্রকাশ করতে বলে, সেটা কি? আমি বলবো, আপনারা কেউ অন্য কথা বলতেই পারেন, আপনাদের স্বাধীনতা আছে, আমার কথাকে অস্বীকার করতে পারেন। আমি বলবো দ্যাট ইজ ট্রুথ। তার আত্মজীবনীরও নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। গান্ধীর ট্রুথ কেমন ছিল সেটি আপনি প্রশ্ন করতে পারেন, তর্ক করতে পারেন। তাহলে রবীন্দ্রনাথকে একটা শব্দে কি করে প্রকাশ? কি ওয়ার্ড কি? টেগোর, মাই হাম্বল সাবমিশন ইজ জয়, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। রবীন্দ্রনাথের গানে গান, রবীন্দ্রনাথের কবিতায় গান, হাজার একবার বললে কম বলা হয়। নানাভাবে আনন্দের কনসেপ্টটাকেই তিনি আমাদের সামনে হাজির করেছেন। তাই তিনি আমাদের সামনে বলতে পেরেছেন, আনন্দহীন শিক্ষা শিক্ষাই নয়। আনন্দহীন শিক্ষা শিক্ষা হতে পারে না, শিক্ষা পদবাচ্য হতে পারে না। ছাত্রদের প্রতি সম্ভাষণে তিনি লিখছেন, একমাত্র আনন্দের সঙ্গে পড়িতে পড়িতে পরিবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে পারে। তাহলে এই যে পাওয়ার অফ লার্নিং, তার ড্রাইভিং ফোর্স হচ্ছে জয়, অ্যাকর্ডিং টু টেগোর। এবং এই জায়গাটাতে রবীন্দ্রনাথ আমাদের আলোচনায় বেশি করে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। তাহলে পাঠ্য বিষয়, আমি আবার রবীন্দ্রনাথের কথাই বলছি, পাঠ্য বিষয় জোর করে খাওয়ানোটা শিক্ষায় পুষ্টিকর নয়। পাঠ্য বিষয় জোর করে খাওয়ানোটা শিক্ষায় পুষ্টিকর নয়। আরো মজার করে রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের দেশে এমন ছেলে মেয়ে দেখা যায় প্রচুর, যারা খায় অনেক কিন্তু গায়ে গতরে লাগে না। অর্থাৎ তারা যাহা খায় তাহা আপন রসনা দিয়া খায় না। তাহলে আপন রসনা দিয়ে যদি না খেতে পারে, তাহলে সেই খাওয়া যেমন দেহে পুষ্টি সঞ্চার করে না, তেমনি শিক্ষার অগ্রগতিকেও তা সাধন করে না। প্রসঙ্গটা যখন ভাষা বা শিক্ষার মাধ্যমে এসে পড়ে যায়, তখন রবীন্দ্রনাথ লেখেন, শিক্ষা সরস্বতীকে শাড়ি পরালে এখনো আমাদের দেশের অনেক মানুষ বিদ্যার মানহানি কল্পনা করেন। অথচ এটা তো জানা কথা যে শাড়ি পরা বেশে দেবী আমাদের ঘরের মধ্যে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন, খুরওয়ালা বুট জুতোয় পায়ে পায়ে বাধা পাবার কথা। এসব কথা যখন রবীন্দ্রনাথ বলছেন, তার মাথায় এটা কাজ করছে, শিক্ষার উদ্দেশ্য কি, লক্ষ্যটা কি।
হ্যাঁ, শিক্ষার উদ্দেশ্য যদি ভাষা শিক্ষা হয় সেক্ষেত্রে বিতর্কটা অন্য জায়গায়, কিন্তু শিক্ষার উদ্দেশ্যের কথা বলতে গিয়ে আমরা যদি এই জায়গাটা যাই যে এটা কি অ্যাডভান্সমেন্ট অফ নলেজের জন্য শিক্ষা, অ্যাটেনমেন্ট অফ নলেজই আমার গোল, নাকি ক্যারেক্টার বিল্ডিং, নাকি আমার জব অ্যাভিনিউ, জব অপরচুনিটিস, নাকি স্কিল ডেভেলপমেন্ট, না এক্সপিরিয়েন্স। আমার মাঝে মাঝে খুব দ্বন্দ্ব হয় যখন ছাত্রছাত্রীরা এসে প্রণাম করে। আমি বলি, ভালো হও বলবো না বড় হও বলবো, ভালো হও বলবো না বড় হও বলবো। এখন ভালো হতে গেলে বড় হওয়া যাবে কিনা, তবে এটা তো মাথায় কাজ করে যে ছোটবেলায় যখন বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম তারা বলতেন মানুষ হও। তাহলে মানুষ হওয়া, ভালো হওয়া, বড় হওয়ার যে ডাইকোটমি আমাদের আছে, এই ডাইকোটমির মধ্যে অন্তঃসলীলা রয়েছে আমার আনন্দময় শিক্ষার যে ধারণাটা, এইটাকে আমাদের একটু রিলেট করে বুঝতে হবে। তাই মাপটা কি হবে? ইয়ারস্টিক অফ লার্নিং, গজকাঠিটা কি হবে? আমি কি দিয়ে মাপবো? তাহলে রেজাল্ট দিয়ে মাপবো, প্লেসমেন্ট দিয়ে মাপবো, নাকি মার্কেট মেকানিজমের কনটেক্সটে মাপবো? এই বিষয়গুলো আমাদের এই আলোচনাতে বেশ খানিকটা ধোঁয়াশা সৃষ্টি করে। সেই ধোঁয়াশাকে পাশ কাটিয়েও আমাদের বলতে হবে যে পঠন পাঠন প্রক্রিয়াটাকে যদি মজাদার করে না তুলতে পারেন, তাদের যদি সংশ্লিষ্ট বিষয়ে কৌতূহলী যদি না করে তুলতে পারেন, শেখার আনন্দে তাদের যদি উদ্বুদ্ধ না করে তুলতে পারেন, তাদের জীবনে যদি অ্যাডভেঞ্চার সৃষ্টি করতে প্রেরণা না যোগাতে পারেন, তাদের স্বপ্ন নির্মাণে যদি সহায়তা না করতে পারেন, জীবনের পথ পরিক্রমায় তাদেরকে যদি এগিয়ে দিতে না পারেন, তাহলে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হয়। তাই শিক্ষার উদ্দেশ্যগুলোকে অ্যাটেন্ড করতে গেলে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হয়। ক্লাসরুম নানাভাবে নানা পণ্ডিতে বলেছেন, CLASS, তা এটা আসলে কি? কেয়ারিং, লার্নিং, অ্যাচিভিং, শেয়ারিং, সোশ্যালাইজিং। Let me repeat: caring, learning, achieving, sharing, socializing. এই যে প্রতিটি শব্দ এক একটা করে ভার্চু যেটা ডিনোট করছে, সেই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে। ইন স্পাইট অফ অল অফ আওয়ার ইনফ্রাস্ট্রাকচারাল হার্ডলস, এগুলো না থাকা সত্ত্বেও। নেক্সট, তাহলে এই জায়গা থেকে আমরা বলছি এডুকেশন ইজ সাম সর্ট অফ এম্পাওয়ারমেন্ট। Education is some sort of empowerment. Our question is how to empower our students through the process of learning. তাহলে এখানে ফোকাসটা আমাদের কিন্তু সব থেকে বেশি লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে। সৃষ্টির আনন্দ, এটা যদি লেখাপড়া থেকে যদি উড়ে যায়, আনন্দময় শিক্ষা হতে পারে না। এখানে একটি শব্দ নিয়ে খেলা করার জন্য আমি আপনাদের অনুরোধ করতে পারি। শব্দটা কি? ক্রিয়েশনের সঙ্গে রিক্রিয়েশন শব্দটা একটা যোগসূত্র আছে। ক্রিয়েশন যদি সৃজন হয়, রিক্রিয়েশন মানে শুধু গান বাজনা খেলাধুলো নয়, পুনঃসৃজন। তাহলে রিক্রিয়েশন বলতে আমরা আমোদ প্রমোদকে বুঝি, রিক্রিয়েশন বলতে গান বাজনাকে বুঝি, রিক্রিয়েশন ক্লাব যখন বলি তখন আউটিংকে বুঝি। আসলে এগুলো কি? এর মর্মবস্তু রিক্রিয়েশন, নিজেকে প্রতি মুহূর্তে পুনঃসৃজন করতে হয়। তা ছাত্রছাত্রীদের মধ্যে এই যে পুনঃসৃজনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যদি না চালু করা যায়, তাহলে আমরা শিক্ষাকে যেমন আনন্দময় করতে পারবো না, শিক্ষার লক্ষ্যকেও আমরা হাসিল করতে পারবো না। ইট রিলেটস টু দ্য আর্ট অফ লার্নিং। দেখুন, আপনারা বেশিরভাগ আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন
আর্ট অফ লার্নিং এর কথা ভাবতে গিয়েই ইনফ্রাস্ট্রাকচারের কথা এসে পড়ে এবং আমরা হতাশ হয়ে পড়ি। হ্যাঁ, নিশ্চয়ই দুটো রিলেটেড, কিন্তু এই হতাশাটা ইনএভিটেবল নয়। প্রতি মুহূর্তে আমার নিজের মধ্যে যে এক্সপেরিমেন্ট, হাউ টু মেক মাই টিচিং মোর অ্যাট্রাকটিভ, মোর আর্টিস্টিক, এটা সবসময় ইনফ্রাস্ট্রাকচার নির্ভর নয়, এইটা আমি একটু জোর দিয়ে বলতে চাইছি। তাই ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, ইট ইজ অলওয়েজ দেয়ার উইথ আস, স্পেশালি ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, স্পেশালি ইন কান্ট্রিজ লাইক আস। ঠিকই, কিন্তু তার সঙ্গে আমার ভিতরের যে প্রয়াস বা প্রচেষ্টা, এটা কম গুরুত্বপূর্ণ নয়। তা ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য 21st সেঞ্চুরি, সেটা আবার আরো বড়। আমার এক বন্ধুর ছেলে আমাকে প্রস্তাব দিয়েছিলেন, তিনি ডাক্তার, তিনি প্রস্তাব দিয়েছিলেন তার ছেলেকে ডুন স্কুলে ভর্তি করেছে। আমাকে বলছে যে কি করবেন, আপনার মেয়েকেও দিয়ে দিন, আমি প্রতি রবিবার যাই, তাহলে একসঙ্গে আমরা দুজন যাব। আমি বলছি রক্ষে করুন, আপনার ছেলেকে আপনি দিচ্ছেন বা। সেই ছেলেটি যখন বাড়ি আসে, আমি তাকে জিজ্ঞেস করি, কাকু বাড়িতে থাকতে ভালো লাগে না তোমার ওখানে থাকতে ভালো লাগে? পয়েন্ট ব্ল্যাঙ্ক আমাকে উত্তর দিল, আঙ্কেল বাড়িতে আমার একদম ভালো লাগে না, আমার ওখানে থাকতে ভালো লাগে। তো এইটা কেন? গোটা দেশটাকে যদি ডুন স্কুল করে ফেলা যেত সেটা তো অন্য জিনিস, সেটা তো করা যাবে না। কিন্তু এর থেকে ভেরি এসেন্সটাকে আমরা আমাদের ভাবনার মধ্যে নিতে পারি যে আমরা ডুন স্কুল করতে পারবো না আমাদের স্কুল কলেজগুলোকে, কিন্তু আমরা এই যে ভেরি আইডিয়া, যে আইডিয়া নানা উপকরণের মধ্যে দিয়ে আমাদের ছেলে মেয়ের শিক্ষাকে আনন্দময় করে তুলতে চেষ্টা করে, সেটা যতটা পারা যায় আমাদের এখানে প্রয়োগ করার চেষ্টা, অন্তত যেখানে ইনফ্রাস্ট্রাকচারগুলো খুব কস্টলি নয়, যেখানে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমাদের অ্যাভেলেবিলিটির মধ্যে থাকে, আমাদের সেটাকে একটু দেখা দরকার। নেক্সট, তো এই আলোচনার নিরিখেই আমরা টার্মস ফর জয়ফুল লার্নিং এটাকে আমরা আইডেন্টিফাই করে নেব। আমার মনে হয় যে মূল থিওরিটিক্যাল কথাটা আমার বলা হয়েছে, এখন টেকনিক্যাল কিছু কথা আমাদের বলার বাকি আছে। সেই টেকনিক্যাল কথাটা কি? তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে টু ইনস্টিল ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য মাইন্ডস অফ আওয়ার স্টুডেন্টস। তাহলে আনন্দের মধ্যে দিয়ে ভেসে যাওয়া নয়, আনন্দের মধ্যে দিয়ে তার চিন্তন প্রক্রিয়া, তার মনন প্রক্রিয়াকে বিকশিত করে তোলা। সিইং ইজ নট বিলিভিং, আমি যা দেখছি তাই সত্যি নাও হতে পারে। আমার মিল্টনের একটা কথা মনে পড়ে, সত্য মিথ্যা সম্মুখ সমরে অবতীর্ণ হোক, কে না জানে সত্য একদিন সম্মুখ সমরে জয়ী হবেই হবে। হারবার্ট আফসাইডার কোশ্চেন করছেন, আচ্ছা বলুন তো, সত্য মিথ্যা কবে কোথায় সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে? মিথ্যা সব সময় এসেছে সত্যের ক্যামাউফ্লেজ হয়ে। তাই মিথ্যা সত্যকে বারবার পর্যুদস্ত করেছে। আসলে ওই ক্যামাউফ্লেজটাকে ভাঙাটা দরকার। তাহলে এই জায়গা থেকেই seeing is not always believing, instilling the need for instilling the critical mind led the students questioning or debating, এই জায়গাটা আমাদের ধরিয়ে দেওয়া দরকার। তা একটা ইনফরমেশন, শিক্ষার মূল কথাটা কি? রিলেট করতে পারা। এখানেও রবীন্দ্রনাথ আসেন, ইনফরমেশন ইজ নট এডুকেশন, তথ্য সঞ্চালনটা শিক্ষা নয়। তাহলে হাউ টু রিলেট, এই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার জন্য ইউ হ্যাভ টু ট্রাই টু ডেভেলপ দি মেন্টাল ফ্যাকাল্টি অফ আওয়ার স্টুডেন্টস। দরকার হচ্ছে ওপেন মাইন্ডেডনেস, খোলা মনে সবকিছু বিচার করতে শেখানো। আমরা তো আমাদের কালচারটাই আমাদের পরিপন্থী। ছোটবেলা থেকে একটা বাচ্চা কিচ্ছু জানে না, তাকে শেখাচ্ছি নম করো নম করো। কি নম করবে? ওয়াই? তাকে শেখাচ্ছি that there is something like spirit or God, etc., etc., and you should learn to believe.
আমরা শেখাচ্ছি, অর্থাৎ এক ধরনের অর্থোডক্সি, এক ধরনের গোড়ামি আমাদের শিক্ষার অঙ্গ হয়ে যাচ্ছে। তা সেখানে ওপেন মাইন্ডের জায়গা কোথায়? We have taken for granted something that obscures our mind. এই জায়গা থেকেও আমাদের মুক্ত করতে হবে। সব থেকে বড় কথা, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে to think independently। এটাকে কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস এডুকেশন বলে, যেখানে এডুকেশন হচ্ছে an action oriented process that begins from the existing knowledge and adds something new to the existing universe of knowledge। তাহলে তার মধ্যে কি অ্যাচিভিং সামথিং এর যে ধারণাটা, সেই অ্যাচিভিং সামথিং এর ধারণা, নতুন ধারণাকে স্বাগত জানানোর যে ক্ষমতা, সেটা আমাদের আসে। তাহলে এইখানে দাঁড়িয়ে আমাদের অ্যাটিটিউড এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আইডিয়াল জায়গা কোথায়? এনশিওরিং জয়ফুল এডুকেশন। তার আইডিয়াল জায়গা where the twine met next। এই দুটো যেখানে এসে এক সূত্রে রচিত করতে আমরা পারবো। আমাদের অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, সেটাকে বোধহয় আরো পরিশীলিত করা দরকার। তার সঙ্গে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা আরো দেখা দরকার। এখানে কোলাবোরেশন, কানেকশন, শেয়ারিং অ্যান্ড কনসিকুয়েন্ট প্রাইড ইন ইট, এর মেলবন্ধন ঘটবে। আমাদের যে পার্সপেক্টিভ, আমাদের যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণটা পরিবর্তিত হবে। শ্রেণীকক্ষটা হবে আমাদের আনন্দ ঘন একটা পরিমণ্ডল, যেখানে আমরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনায় আসবো, তর্ক বিতর্কে আসবো, নতুন আবিষ্কারের আনন্দে আমরা মেতে উঠব। এখানে অটোনমি অ্যান্ড কন্ট্রোল না, ছাত্রছাত্রীদের চোখ রাঙানো নয়, ছাত্রছাত্রীদের স্বাতন্ত্র্য, চিন্তার স্বাতন্ত্র্যকে সম্মান জানাতে হবে, আবার তেমনি নিয়ন্ত্রণটাও রাখতে হবে। অপোজিট ফোর্স তো একসঙ্গে করবেই, দিস ইজ দ্য ডায়ালেকটিক্যাল ওয়ে। এটাই হচ্ছে দ্বান্দ্বিক প্রকরণ। একদিকে নিয়ন্ত্রণ থাকবে, অপর দিকে আবার তার জন্য অটোনমি দিতে হবে। লার্নার শুড বি এঙ্গেজড ইন দ্য প্রসেস। তাদের প্রতি মুহূর্তে মোটিভেট করা, অ্যাক্টিভিটি ইনফিউজড উইথ এনথুজিয়াজম অ্যান্ড জয়। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা বেশি করে আসছে যে আজকের দিনে ছাত্রছাত্রীদের শুধুমাত্র লেকচার মেথডে কাজ হবে না। আনন্দ ঘন পরিবেশ করতে গেলে, হ্যাঁ, আপনাকে তো ছাত্রছাত্রীদের গান গাইতে উৎসাহিত করতে হবে, কবিতা বলতে উৎসাহিত করতে হবে, এমন গল্প শোনাতে হবে যে গল্পটা তাকে প্রাণিত করবে। এরকম ভাবে ক্লাসরুমটাকে একটা ফান সেন্টারও আপনাকে তৈরি করতে হবে। রোল প্লে, পাজল, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি আজকের দিনে টিচিং প্রক্রিয়ায় একটা বড় জায়গায় এসেছে। এগুলোকে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের তৈরি করতে হবে নেক্সট একটা জয়ফুল প্ল্যান ফর জয়ফুল লার্নিং, একটা পরিকল্পনা, একটা সামগ্রিক পরিকল্পনা আমাদেরকে এখানে প্রেজেন্ট করতে হবে, উপস্থিত করতে হবে, এবং সেটা উপস্থিত করতে হবে একটা স্ট্রেস ফ্রি ক্লাসরুমের মধ্যে। আজকের দিনে হায়ার এডুকেশনে আপনারা জানেন ইন্টারডিসিপ্লিনারি, মাল্টিডিসিপ্লিনারি কোর্সের কথা বলে। তা এইসব তত্ত্ব তো আপনি নিচের তলায় আনতে পারবেন না, কিন্তু বিয়ন্ড দ্য সাবজেক্ট বাউন্ডারি আপনি যদি তাদের না নিয়ে যেতে পারেন, তাহলে চিত্তের মুক্তি এটা কখনোই সম্ভব নয়। তাই লার্নিং এর সঙ্গে একদিকে যেমন বিষয় বিন্যাসে আমায় পরিবর্তন আনার দরকার, তেমনি আবার আমাদের আনন্দ ঘন একটা পাঠ পরিমণ্ডল গড়ে তোলা দরকার। এবং এর মধ্যে দিয়েই আমরা সেলফ ইভ্যালুয়েশনের জায়গায় ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পড়াশোনার অভিজ্ঞতাটাকে তার পার্সোনালাইজড এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা ঠেলে দিতে পারব। আমি আর সময় নেব না। এর পরের দুটো জায়গায় এখানটা বলা আছে যে হাউ টু ডেভেলপ স্কিলস। এক্ষেত্রে দক্ষতাটা কি করে তৈরি করতে হবে? তাহলে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, অ্যাডাপ্টেবিলিটি আনতে হবে, লিডারশিপ গড়ে তুলতে হবে, যেখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। ইনিশিয়েটিভ ছাত্রদের মধ্যে গড়ে তুলতে হবে, সেলফ ডিরেকশন
যা তাদের গড়ে তুলবে। প্রোডাক্টিভিটির সঙ্গে অ্যাকাউন্টেবিলিটির মেলবন্ধন ঘটবে। আজকের যে টেকনোলজি, সেই টেকনোলজি এই জিনিসগুলোকে বেশি করে জোর দিচ্ছে। বাই দি ওয়ে আমরা বলি যে একবিংশ শতাব্দীতে এসে আমরা দি অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল লার্নিং তাকে আমরা কি করে প্রয়োগ করতে পারি, সেই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং আমরা জানি আমরা ছাত্রছাত্রীদের গেম খেলার বিরোধী, ঠিক আছে, কিন্তু এমন কিছু ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ আছে যেগুলোকে ব্যবহার করে আমরা শিক্ষাকে তাদের কাছে আনন্দ ঘন আমরা নিশ্চয়ই করে দিতে পারি। তাই মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভগুলো সেগুলো আমি পরের স্লাইডে বলার চেষ্টা করেছি, যেখানে ইন্ট্রিগ আছে, এলিমেন্ট অফ কিউরিওসিটিগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে। ওয়ান্ডারিং অ্যান্ড পন্ডারিং থ্রু লার্নিং স্কিল, শিখনের যে দক্ষতা বৃদ্ধি করতে হবে। পার্সোনালাইজের কথা বলেছি, কানেক্টিংয়ের কথা বলেছি, আমি ইন্টিগ্রেশনের কথাটা জোর করে বলবো। তাহলে একদিকে কৌতূহল করে তোলা, আর একদিকে কৌতূহলের মধ্যে দিয়ে যা পাওনা হলো তাকে সমন্বিত করার কথা, এইটা আমাদের বেশি করে ভাবার দরকার। এই প্রসঙ্গেই বলি, কোনো আলোচনায় না গিয়ে, আপনারা অনেকে জানেন এ নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আজকে নিউ এডুকেশন পলিসিতে এরকম অনেক গাল ভরা কথা যা আমি বললাম তার প্রতিফলন আপনারা খুঁজে পাবেন। ডিজিটাল লার্নিং এর কথা, 21st সেঞ্চুরি লার্নিং এর কথা, অনেক কিছু সেখানে বিধৃত হয়েছে। কিন্তু আমি বলবো, এটা ব্যক্তিগত রিমার্ক, ভিন্ন মত হতেই পারে, সাধু সত্তা। আমি এই দুটি শব্দের মধ্যে দিয়ে আমার কথা বলে ফেলার চেষ্টা করেছি, আপনারা গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন। কারণ আবার বলছি, শিক্ষা ভিক্ষা নয়, শিক্ষা পণ্য নয়, এ কথাটা আমাদের মনে রাখতে হয়। কার জন্য শিক্ষা, আমি শিক্ষার পরিবেশের কথা বলেছি, এগুলোর সঙ্গে এই বিষয়গুলোকে একটু মিলিয়ে দেখে আমার যে লার্নিং পসিবিলিটিস, আমাদের সীমাবদ্ধ অবস্থার মধ্যেও আমরা কি করে দেখাতে পারি, এইটা আমাদের একটু ভাবার দরকার আছে। এখানে দুটো শব্দের কথা আমি বলবো, এডুকেশন আর মডার্ন টেকনোলজি ব্যবহার করে বলবো এডুকেয়ার। এডুকেশন আর এডুকেয়ার, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। যখন এডুকেশনের কথা বলি তখনও আমাদের বিচার করতে হয় জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, মানসিকতা, চারিত্রিক বিকাশ, কোনটার কথা বলছি। আর এডুকেয়ারের কথা আমরা যখন বলছি তখন লালন করার কথা বলছি, পরিচর্যার কথা বলছি, প্রতিপালনের কথা বলছি। আমাদের বোধহয় আজকের দিনে এই ধরনের অ্যাপ্রোচ, সে আমাদের ট্র্যাডিশনাল লার্নিং প্রসেস হোক বা ডিজিটাল লার্নিং এর প্রসেস হোক, আমাদের বোধহয় এই এডুকেয়ারের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা নিতে হবে। প্লে ওয়ে মেথড, অর্থাৎ খেলাধুলার মধ্যে দিয়ে শিক্ষা, গান বাজনার মধ্যে দিয়ে শিক্ষা, সেটার দিকে দেখতে হবে। ইনক্লুসিভ এডুকেশন, রবীন্দ্রনাথ অনেক আগে আমাদের বলেছে, রইল যারা পিছন টানে তারাও আপনাকে পিছন টানবে। অতএব কত বেশি ছাত্রছাত্রীকে আমরা আমাদের শিক্ষার পরিমণ্ডলে নিয়ে আসতে পারি, ইনক্লুডিং দি এক্সক্লুডেড, যারা বাইরে পড়ে আছে, যারা একটু পিছনে পড়ে আছে। আমাদের মাস্টারমশাইদের অনেক সময় ফ্রন্ট বেঞ্চে যারা বসে তাদের দিকে নজর থাকে, কিন্তু মাঝের বেঞ্চে বা ব্যাক বেঞ্চার যারা, তাদের দিকেও থাকা দরকার। যারা ড্রপ আউট করে দিতে চাইছে তাদেরকেও কি করে কাছে টানা যায় সেগুলো দরকার। দরকার হচ্ছে একটা ডেমোক্রেটিক ক্লাসরুম ডেভেলপ করা। ডেমোক্রেসি কথাটাকে শুধু ভোটের রাজনীতি দিয়ে ভাবতে তো হবে না। ডেমোক্রেসি হচ্ছে যেখানে ফ্রি এক্সপ্রেশনের যে জায়গা আছে, সেই জায়গাটা আমাদেরকে তৈরি করা। এই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। চিন্তাশীলতা, সৃষ্টিশীলতা, তার সঙ্গে আমার যে আবিষ্কারের আনন্দ, আমার যে অভিনবত্ব, আমার যে উত্তেজনা, সেই সমস্ত জায়গাটা আমাদের এনশিওর করতে হবে। এক কথায় বলতে হবে, আনন্দিত মানুষের জন্য আনন্দময় শিক্ষার যে আয়োজন, সেই শিক্ষার আয়োজন আমাদের করতে হবে। তাই কনক্লুশনে এসে বলি,
আমাদের বোধহয় আরো বেশি বেশি করে আমাদের সেই মহান শিক্ষকদের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন আছে। শিক্ষা সম্পর্কে তাদের যে মৌলিক ভাবনা, সেই মৌলিক ভাবনা রিভিজিট করা, রিডিং এর বোধহয় দরকার আছে। আমাদের প্রয়োজন আছে পরিবর্তনশীল যে সমাজ বাস্তবতা, সেই পরিবর্তনশীল সমাজ বাস্তবতা, সে আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক, তার উপর গুরুত্ব দিয়ে আমাদের টিচিং লার্নিং স্ট্র্যাটেজি ঠিক করা, আর কি আমাদের পরিবর্তনশীল সময়ের চাহিদা অনুযায়ী আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়া করা। তারা যদি প্রয়োজন বোধ না করে তাহলে কিন্তু তারা আনন্দ পাবে না। তাই আজকের দিনে আমার নিতান্ত অপছন্দ হলেও আমাকে বলতে হবে যে মার্কেট, এডুকেশন, কমোডিটি ইত্যাদি বিষয়গুলো শিক্ষার আঙিনায় আজকে গুরুত্বপূর্ণ হচ্ছে। ডিজিটাল টুলস আমাদেরকে আরো বেশি ব্যবহার করতে হবে। একটা জয়ফুল লাইফ আর জয়ফুল এডুকেশন, এটাই আমাদের লক্ষ্য হবে। সেক্ষেত্রে আমাদের যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি পেতে হবে। বইয়ের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? আপনারা জানেন এই ব্যাগ ভর্তি বই, প্রতিযোগিতামূলক মুখস্থ বিদ্যার অনুশীলন, তার থেকে বেরিয়ে আসতে হবে। আবার লোভ হচ্ছে শেষ করে এনেও শেষ হচ্ছে না। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কথাটা আবার মনে পড়ে গেল, যে ছাত্রটি চাদরের নিচে পুস্তক লইয়া পরীক্ষা গৃহে যায় তাহাকে আমরা পরীক্ষা গৃহ হইতে বাহির করিয়া দিই, কিন্তু যে চাদরের নিচে না লইয়া আরো গোপনে লইয়া যায়, অর্থাৎ মগজের মধ্যে লইয়া যায়, তাহাদেরও একই শাস্তি প্রাপ্য। যারা মুখস্থ করিয়া পাঠ করে তারা অসভ্য রকমে চুরি করে। মাফ করবেন, আমার কথা নয়, এটা রবীন্দ্রনাথের কথা। তা সেখানে এই মুখস্থ বিদ্যার অনুশীলনকে যতটা কমানো যায় সেটা দেখতে হবে। তার পরিবর্তে তাদের মধ্যে কৌতূহলী করে তোলার যে প্রয়াস, সেটাকে বাড়াতে হবে। ভয়ের পরিবর্তে আনন্দের বাতাবরণ এটা তৈরি করতে হবে। লেখাপড়া প্রশ্নটা থাকছে খুব ভাইটাল আজকের দিনে, লেখাপড়া করে স্কুলে আসতে পারো না? লেখাপড়া করে যদি স্কুলে আসবে, স্কুলে করবেটা কি? তাহলে স্কুলে এসে লেখাপড়া করবে না লেখাপড়া করে স্কুলে আসবে? দুটোই করবে, কিন্তু স্কুলে এসে লেখাপড়া নয়, লেখাপড়া করে এখানে এসে হোমওয়ার্ক দিলেই কাজ শেষ হয়ে যাবে, এটা নয়। প্রতিদিনের যে বাস্তবতা, তার মধ্যে দিয়ে আনন্দ কোথায় পাওয়া যাবে? আনন্দ কোনো একটা পরিবেশ নিজেদের তৈরি করতে হবে। প্রতিকূল পরিবেশ, ভীতিহীন পরিবেশ, তার থেকে কাটিয়ে নিয়ে আমাদের আনন্দময় শিক্ষার জন্য একটা যেন ধারাবাহিক কর্মসূচি নিতে হবে। এটা বলা যতটা সহজ, অনেকটা তত্ত্বকথার মতো, কাজে প্রয়োগ করাটা খুবই কঠিন। আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যেমন এই উদ্যোগটা জরুরি বোধ হয়। আমরা যারা প্রতিনিয়ত শিক্ষার সঙ্গে আছি তাদের ব্যক্তিগত স্তরে উদ্যোগ, আমরা কে কতটা পারছি তার আত্মমূল্যায়নটা সব থেকে জরুরি। সেই কাজের জন্য আমি সবাইকে আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের এই মূল্যবান সময়টাকে এনক্রোচ করার জন্য মার্জনা চেয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আরামবাগ সিনে ক্লাব পরিবারের পক্ষ থেকে এবং আজকে আমাদের উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আপনাকে